ছাঙ্গু যাওয়ার টিকিট এন্ট্রি পাস। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে জলবায়ুর যেমন পরিবর্তন হয় তেমন স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন হয়। এই পত্রায়ন মূলত কাদা পাথর থেকে স্লেট হয়, স্লেট থেকে সিস্ট হয়। এখানে এবং আসবার পথে অনেক কিছু জমাট বরফ দেখলাম, কিছু জমাট বরফ দেখে বিশ্বাস করতে পারিনি সেটা বরফ একদম বিক্ষিপ্তভাবে ছিল, কিন্তু আমরা ছাঙ্গুতে গিয়ে দারুণ বরফ পাচ্ছি, এনজয় করবোই করবো। আজ দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গুর উদ্দেশ্যে। এখনও সকাল 9টাই বাজে। এখান থেকে আমরা গাড়ি করে ছাঙ্গু চলে যাব, সেখান থেকে আমরা জুলুক চলে যাব। এই যাওয়ার পথে একটা টিপস দিয়ে রাখি, গ্যাংটক থেকে যতটা পারবেন সকাল সকাল বেরোবেন, কারণ ছাঙ্গু এবং বাবা মন্দিরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে যদি অনেকক্ষণ ধরে উপভোগ করতে হয় তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন গ্যাংটকের হোটেল থেকে 8:30 থেকে 9টার মধ্যে বের হতে। থার্ড মাইল চেকপোস্টে আমরা দাঁড়িয়ে মূলত এখান থেকেই ছাঙ্গু যাওয়ার যে পারমিট সেটা পাস হয়। এই যে আমরা দেখছি এখানে আমাদের পেপারগুলো সাবমিট করতে হচ্ছে, ওই যে হ্যান্ড ওভার করে দিচ্ছেন চেক করার পর অফিসিয়াল যারা আছেন। আমাদেরটাও করব আমরা। এই যে পেপার সাবমিট করতে হলো, করছেন আমাদের ড্রাইভারজি গণেশজি। এইবার আমরা এগোচ্ছি ছাঙ্গুর দিকে। ছাঙ্গু যাওয়ার টিকিট এন্ট্রি পাস, অফিসিয়াল পারমিট পাস হয়ে যাওয়ার পর এই টিকিট আমরা নিলাম। কত করে টিকিটের দাম? পার টিকিট 120। ছাঙ্গুর পথে চলেছি। যত উচ্চতা বাড়ছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে জলবায়ুর যেমন পরিবর্তন হয় তেমন স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমাদের উদ্ভিদের পরিমাণ কমতে শুরু করেছে। Hey pretty baby, am I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you. Yeah, I just wanna be with you. ছাঙ্গু যাওয়ার পথে 15 মাইল বলে একটি জায়গা রয়েছে, সেখানে আমাদের ব্রেকফাস্টের জন্য নামিয়ে দিল। ব্রেকফাস্ট করিনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের যে হিমালয়, যেটি টেথিস মহিকার থেকে সৃষ্টি হয়েছে, সেটি ঠিক কী দিয়ে সৃষ্টি হয়েছে, কোন ধরনের শিলা দ্বারা গঠিত। এই যে শিলাগুলি দেখতে পাচ্ছি, সম্পূর্ণরূপে আমরা জানি হিমালয় একটি ভঙ্গিল পর্বত এবং পাললিক শিলা দ্বারা গঠিত, কিন্তু মূলত যে শিলার পরিমাণ সব জায়গাতেই দেখা যায় সেটি হচ্ছে সিস্ট। এই যে চকচক করছে এবং পত্রায়ন দেখা যাচ্ছে। এই পত্রায়ন মূলত কাদা পাথর থেকে স্লেট হয়, স্লেট থেকে সিস্ট হয়। এখানে কাদা পাথর থেকে যে সিস্ট তৈরি হয়েছে, অর্থাৎ কিছুটা রূপান্তরিত, কিছুটা কাদা পাথর দ্বারা গঠিত এই আমাদের হিমালয়। আমরা 3জন বিদ্যালয়ের স্যার আছি। অয়নবাবু রয়েছেন, প্রতাপবাবু রয়েছেন, আর আমি তো রয়েছি। আমরা 15 মাইলের বলে একটা স্টপেজে আছি। এখানে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যত উচ্চতা বাড়ছে জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে আমাদের
পর্বতের যে বনভূমি, সেই বনভূমিরও পরিবর্তন ঘটে। যখন নিচের দিকে ছিলাম তখন শালসেগুনের জঙ্গল ছিল, তারপর পাইনের ঘন অরণ্য পেলাম রাস্তাতে। এখন দেখতে পাচ্ছি পাহাড়গুলো যদি আমরা দেখি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাড়া হতে শুরু করেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে প্রচণ্ড মানে জানুয়ারিতেও বরফে ভরে যায়। যদি বরফ পর্বতের চূড়ায় থাকে তাহলে সেখানে কি করে গাছ সৃষ্টি হবে। তো সেই হচ্ছে এখানের অবস্থা। আমরা ছাঙ্গুতে গিয়ে আরো বরফ পাবো, তাই না? একদম একসাথে আশা তো করছি সেরকমই। স্যার আমাদের কেমন এবং লাগছে? আসবার পথেও মনে হয় কিছু জমাট বরফ দেখলাম, কিছু জমাট বরফ দেখে বিশ্বাস হ্যাঁ, করতে পারিনি সেগুলো হ্যাঁ, বরফ। একদম বিক্ষিপ্তভাবে ছিল, কিন্তু আমরা ছাঙ্গুতে গিয়ে একদম দারুণ বরফ পাচ্ছি, এনজয় করবোই করব। চলতে থাকুক আমাদের ছাঙ্গু ট্যুর। চারপাশের বরফাবৃত পর্বতশৃঙ্গ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেকে, যেটিকে স্থানীয় ভাষায় সমগো লেক বলা হয়। গ্যাংটক জেলাতে এই লেক অবস্থিত, যা গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। শীতকালে গোটা হ্রদটি বরফে আবৃত থাকে। এটি ভূপৃষ্ঠ থেকে 3753 মিটার বা 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই হ্রদের জলের রঙের পরিবর্তন হয়, যা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা ভবিষ্যৎবাণী করতে পারে। ভারতবর্ষে বরফ গলা জলে পুষ্ট যে কটি হ্রদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই সিকিমের ছাঙ্গু লেক। লেকটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফিট বা 3,753 মিটার উঁচুতে অবস্থিত। এই লেকটির দৈর্ঘ্য 836 মিটার, প্রস্থ 427 মিটার, গড় গভীরতা প্রায় 4.5 মিটার এবং ম্যাক্সিমাম ডেপথ এর 15 মিটার বা 49 ফিট। শীতকালে এই গোটা লেকটি বরফে পরিণত হয়ে যায়, আর শীতের শেষে যদি আসেন তাহলে এরকম নীল জল এবং চারপাশে বরফে মোড়া পর্বতশৃঙ্গের এই সৌন্দর্য আপনারা কিন্তু দেখতে পাবেন। ছাঙ্গু লেকে বেড়াতে আসলে একেবারে 12,900 ফিট উচ্চতায় পেয়ে যাবেন আলপাইন ক্যাফেটেরিয়া, যেখানে বসে বসে কফিতে চুমুক দিয়ে দিয়ে চারপাশের পরিবেশ দেখতে পাবেন। আবার এখানেই রয়েছে ভারতের উচ্চতম রোপওয়ে, যেটি 14,500 ফিট উচ্চতায় অবস্থিত। এই ধরনের সৌন্দর্য যদি একসাথে নিতে হয় তাহলে তো ছাঙ্গু আসতেই হয়। ছাঙ্গুতে উপস্থিত হয়েছি, একরাশ বরফের মাঝখানে, স্লিপ খাচ্ছে, শুধুই বরফ আর বরফ, এক স্বর্গীয় অনুভূতি। এই মার্চের শেষ হবে, এপ্রিল নাগাদ
সব বরফ গলে যাবে। তারপরে যে ট্যুরিস্টই আসুক না কেন বরফের আশা নিয়ে দূরে আইস ক্যাপে কিছু কিছু বরফ পাবে, তাছাড়া আর বরফ দেখতে পাবে না। আমরা ছাঙ্গু থেকে বাবা মন্দিরের দিকে যাব, সেখানে বরফের পরিমাণ আরও বেশি হবে। এখানটাতে যেটা আছে সেটা দারুণ, এক কথায় অনবদ্য। ছাঙ্গু লেকে অনেকক্ষণ অনেক কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন বাবা মন্দির, যেটি এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। বাবা হরভজন সিংয়ের নতুন মন্দির, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরে এর পরে আমরা যাব। ছাঙ্গুর একটি পবিত্র স্থান। বাবা হরভজন সিং 1965 সালে ভারতীয় সেনাতে সার্ভিস দিতেন, সেই সময় তিনি মারা যান এবং এখনও পর্যন্ত নাকি এটা বলা হয় যে যখন কোনো বিপদ আসে তখন এই হরভজন সিং বাবার আত্মা স্বপ্নে এসে কোনো না কোনো সৈনিককে জাগ্রত করে দেয় এবং বলে যে বিপদ সামনে আছে। এই যে বাবা হরভজন সিং, এখানে তার ডিটেলস দেওয়া আছে। আমরা সেখানে এখন উপস্থিত হয়ে আছি। নাথুলা এখান থেকে অনেকটা উপরে, সময় কম থাকার জন্য আমরা নাথুলা গিরিপথে যেতে পারছি না। নাথুলা গিরিপথ এমন এক গিরিপথ যেটি হিমাদ্রি হিমালয়ে অবস্থিত এবং সিকিমে অবস্থিত, যেখান দিয়ে ভারতের সাথে চীনের বাণিজ্য হয়। আবার স্কুল যেতে হবে তো? স্কুল তো যেতেই হবে, কিন্তু স্কুল ছেড়ে এই যে বেরিয়ে আসা, এর মজাই আলাদা। ও, সেই স্কুল, সেই পড়াশোনার চাপ। স্কুলটা যদি এখানেই হতো, এখানে হলে তো মানে সবাই জমে যেতাম, তাই না? আর যাই হোক, আমি বলতে পারি আমার লেট হতো না। লেট হতো না, না? একদম পুরো একদম ঠিক ঠিক। এই জিনিস চোখে দেখবার জন্য ঠিক। আমি অন্তত লেট করতাম না। আর সত্যি এখানকার কঠোর যে জীবনযাত্রা নয়, হ্যাঁ। আমরা পারতাম না। সেটাও ঘটনা। আমরা কিন্তু পারতাম না। আমরা টুরিস্ট, পরিযায়ী পাখি, হয়তো খুব সহজে এলাম, দেখলাম, ভাবলাম চলে গেলাম। এখানে স্কুল হোক, কিন্তু একদমই। কখনোই হোক আমি চাই না, কারণ আমরা পারবো না সেই সার্ভিস দিতে, একেবারেই। আমাদের পক্ষে তাই সম্ভব এখানে না। যারা সার্ভিস দিচ্ছেন দিনের পর দিন, স্যালুট। সে ইন্ডিয়ান আর্মিকে স্যালুট। স্যালুট। আমি একবার বলবো, পতাকাটা দেখিয়ে দাও আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে। জয় হিন্দ। জয় হিন্দ, বন্দে মাতরম।
এখন আমরা চলে এলাম ওল্ড বাবা মন্দির, যেটি সবথেকে প্রথম স্থাপন করা হয়েছিল। এই বাবা মন্দির বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে তৈরি করা হয়েছে। এই যে ওপরে বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দিরে আমরা এসে পড়েছি। বীর সৈনিক হরভজন সিং। তো অনেকটা উচ্চতা, ছাঙ্গু ভ্যালির থেকেও তার থেকে অনেক উঁচুতে অবস্থিত। মন্দিরের দুই পাশেই বরফ জমে থাকে, এই যে দেখতে পাচ্ছি আমরা। এখন মার্চের এন্ড একদম, তাই বরফ এখানে দেখতে পাইনি, নাহলে এই সিঁড়িগুলোতে পুরোটাই মন্দির বরফে ঢেকে থাকে। এই অঞ্চল প্রচণ্ড ঠান্ডা। দেশের বীর সৈনিক হরভজন সিং দেশ রক্ষার জন্য এখানেই শহীদ হয়েছিলেন। তো সেই হরভজন সিংয়ের স্মৃতিতে এই মন্দির স্থাপন করা হয়েছে। বলা হচ্ছে যে তিনি জাগ্রত, তার আত্মা জাগ্রত। বাবা হরভজন সিংয়ের মন্দিরে প্রবেশ করছি। জাগ্রত বাবা হরভজন সিংয়ের মন্দির। तलवारों पे सरवार दिए, अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। है मेरी ज़मीं अफसोस नहीं, जो तेरे लिए 100 दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। हाँ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू।